দর্শক স্বাগত জানাচ্ছি সিএমএম বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন জামাল উদ্দিন কালাচানের প্রতিবেদনে বিস্তারিত। এখন বক্তব্য রাখবেন গফরগাঁও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ভাইস প্রেসিডেন্ট, গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শাহ আব্দুল্লাহ মামুন ভাই। গফরগাঁও পৌরসভার আজকে নির্বাচনের প্রস্তুতিমূলক আলোচনা সভায় সম্মানিত সভাপতি আমার মুরব্বী জনাব আব্দুল মতিন সাহেব এবং উপস্থিত আছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম ব্যাপারী। আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মাহবুব আলম ইমন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার বড় ভাই ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আব্দুল মতিন সাহেব। উপস্থিত আছেন উলামা দলের সভাপতি জনাব কামাল সাহেব। উপস্থিত আছেন অত্র এলাকার স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মাসুদুর রহমান মাসুদ। ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, এই এলাকার সন্তান জনাব মনিরুজ্জামান মনি। উপস্থিত আছে এই এলাকার অনেক নেতৃবৃন্দ, 7 নং ওয়ার্ডে এবং পূর্ববাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন, সকলেই অবগত আছেন যে আগামী অক্টোবর নভেম্বরের দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে শুধু গফরগাঁয়ে নয়, সারা বাংলাদেশে স্থানীয়ভাবে যারা নির্বাচন করবেন, যারা বিভিন্ন ধরনের প্রার্থী হবেন, তারা সকলে মানুষের কাছে তারা ছুটে বেড়াচ্ছেন, মানুষের কাছে গিয়ে মানুষের দোয়া এবং মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের ঘরে ঘরে কাজ করছে। অনুরূপভাবে আমিও এমনি ভাবে একজন প্রার্থী হিসাবে আমিও আপনাদের মাঝে এসেছি। আপনারা জানেন 2009 সালের 22শে জানুয়ারি যখন এডিসি উপজেলা পরিষদের নির্বাচন হয়েছিল, তখন আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলাম। আপনাদের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে সর্বোচ্চ ভোট পেয়ে গফরগাঁও ইতিহাসে রেকর্ড ভঙ্গ করে আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়েছিলাম। তার জন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাই এবং বরং করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এর পরবর্তী সময়ে জানেন, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এদেশে তাদের রাজত্ব চলেছিল। এদেশে তারা অকথ্য নির্যাতন, অত্যাচার, উৎপীড়নে নিষ্পেষিত করেছে। মানুষের কথা বলার অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, আইনের শাসন ছিল না, ভোট দেওয়ার অধিকার ছিল না, মানুষ তার পছন্দনীয় প্রার্থীকে ভোট দিতে পারত না। একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল সুদীর্ঘ 16 বছর
তারা এমনি ভাবে স্টিম রোলার চলে, জনগণের বুকের উপর জগত্তর পাথরের মতো বসে জনগণকে নিষ্পেষিত করেছে। আপনারা জানেন সেই আওয়ামী ফ্যাসিস্টের সময় আমরা যে বিএনপি রাজনীতি করি, আমরা যেন দলের সেই শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক, আমরা তো রাজনীতি ছেড়ে দিতে পারি না। আমরা রাজনীতি করতে গিয়ে, আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক জেল কেটেছি। আমরা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক মামলা আসামি হয়েছি। আপনারা জানেন আমাদের বাড়িঘর, আমাদের সেই ছাত্র দল, যুবক, কৃষক দল, শ্রমিক দলের ভাইদের এমনি ভাবে বাড়িঘর পাট করা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, অগণিত মানুষের এমনি ভাবে জীবন আওয়াজ করা হয়েছে। আপনারা সকলেই জানেন সেই সময় কেন্দ্রীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়েছিলেন দানের শীষ। 2015 28শে ডিসেম্বর নির্বাচন হয়েছিল। আমি দলের রাজনীতির স্বার্থে, দলের স্বার্থে, বিএনপির স্বার্থে সেদিন জীবন বাজি রেখে ঝুঁকি নিয়ে আমি দানের শীষের প্রতীক নিয়ে এই গফরগাঁও পৌরসভা নির্বাচন করেছিলাম। নির্বাচনের ঘটনা আপনারা জানেন, সকাল 9টায় থেকে ভোট ডাকাতি, সিল মারা এবং ব্যালট বাক্স ছিনতাই করে নেওয়া তাদের প্রার্থীকে বিজয়ী করেছে। আপনারা সকলেই জানেন, আপনাদের চোখের সামনে ঘটেছে। এরপর আমরা আন্দোলন সংগ্রামে পিছিয়ে যাইনি। আমরা বিভিন্ন সময়ে ময়মনসিংহ, ঢাকার কালো পিছনের রাজপথে আমাদের গায়ে রক্তে রঞ্জিত করার মধ্যে আমরা রাজনীতি করে গেছি। আমরা পিছপা হয়নি। এরপরে পর্যায়ক্রমে আমারও 2020 সালে সেই 30শে ডিসেম্বর আবার পৌরসভা নির্বাচন হলো। আমাকে আবার মনোনয়ন দিয়েছিল, কারণ তখন মনোনয়ন নিয়ে গফরগাঁওয়ের মাটিতে দানের শীষ প্রতীক নিয়ে মেয়র প্রার্থী হবে এমন কোন দুঃসাহসকর কোন কর্মী আমাদের কাছে ছিল না। তাদের যখন কুকুর পাঠিয়ে সেই চাঁদ পরীক্ষা করেছিল, চাঁদে মানুষ যাওয়া অনুরূপ ভাবে গফরগাঁওয়ে আমাকে সেই রিস্কের উপর পাঠিয়ে নির্বাচন করেছিল। সেই দানের শীষ মেয়র প্রার্থী হিসাবে আমাকে দিয়ে আজকে বলতে চাই আমরা সেই নির্বাচনের একই ঘটনা ঘটেছে। ইভিএম এর মাধ্যমে ভোট হয়েছে। মনে করেছিলাম এমন একটা সুযোগ হতে পারে যে যার ফিঙ্গারে ভোট হবে, সুস্থ সুন্দর ভোট হলে জনগণের ভোটে আমি নির্বাচন হতে পারবো। কিন্তু আপনারা সাক্ষী, কেন্দ্রে কি বলেছে? নৌকায় ভোট দেন, পরে অন্য জায়গায় দেন। এটা করে নাই। তারাও এই ইভিএম পদ্ধতিতে কারচুপি করেছে এইভাবে। যাই হোক, আমার কোনো দুঃখ নেই, কারণ রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, রাজনীতি করি জনগণের মঙ্গলের জন্য, রাজনীতি করি জনগণকে ভালোবাসে, জনগণের সমৃদ্ধির জন্য আমরা রাজনীতি করি। এরপরে আপনারা জানেন আমারও অনেক ইতিহাস হয়ে গেল। সেই 2024-এ 2025-এ সেই 7ই জানুয়ারি পার্লামেন্ট নির্বাচন হয়ে আবার আওয়ামী লীগ ক্ষমতা এসে আবার তারা নতুন ভাবে সন্তান রাজ্য অরাজকতা শুরু করলো। দীর্ঘ 16 বছর এদেশে আন্দোলন সংগ্রামে এদেশের আপামর জনসাধারণ, গণতন্ত্রকামী মানুষগুলো ঐক্যবদ্ধ ভাবে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। এরপরও আমরা হটাতে পারি নাই। আপনারা জানেন তার লালিত সেই পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিডিআর, বিজিবি, এমনি ভাবে সমস্ত সৈনিক সংস্থা তার প্রশাসনে
সেই কালো থাবায় আমাদের গণতন্ত্রকে হনন করেছে। এরপরে আপনারা জানেন আমরা মুসলমান, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান, অবিচল আস্থা আছে। আমরা জানেন সে যতই জানেন জুলুম করুক না কেন, চিরদিন কেউ ক্ষমতায় থাকতে পারে না। ইকরাম থাকতে পারে নাই, রাজা শাহ পাহলভী থাকতে পারে নাই। এমনি ভাবে আপনারা জানেন কোন সন্ত্রাসী বিশ্বের ইতিহাসে নেই, তারা চিরদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে। অনুরূপ ভাবে আপনারা জানেন সেই 2025-এ সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো। ইতিহাসের অবিস্মরণীয় রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে সেই 2025-এ 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটল, বিতাড়িত হলো স্বৈরাচার। আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করলাম, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো। এরপর আপনারা জানেন গত 12ই ফেব্রুয়ারি পার্লামেন্ট নির্বাচন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে বাংলাদেশের 211টি সিটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দল আরো 5 বার বিগত দিনও ক্ষমতা গিয়েছিল, দেশ ও জাতির উন্নয়নের জন্য এই দেশের দৃষ্টান্ত স্থাপন করেছিল, বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল, সেই জাতীয়বাদী দল বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি আবার নির্বাচিত হয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই জ্যেষ্ঠ সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান এবং আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। আজকে অনুরূপ ভাবে গফরগাঁয়ের দীর্ঘ 47 বছরের ইতিহাস বন্ধ করে ধানের শীষের প্রার্থী, আমাদের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব তারুজ্জামান বাচ্চু সাহেব, আপনাদের প্রতি আপনাদের রায়ে তিনি এমপি নির্বাচিত হয়েছে। এই হলো আমাদের গণতান্ত্রিক যাত্রা। এই গণতান্ত্রিক যাত্রার আজকে 3 মাস অতিক্রান্ত হয়েছে। আজকে 3 মাসে আপনারা জানেন সারা বাংলাদেশের উন্নয়নের জোয়ার নতুন উদ্যোগে শুরু করেছেন। কৃষকদের জন্য কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, এমনি ভাবে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এমনি ভাবে উন্নয়নের যাত্রা শুরু করেছে। আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তোলার জন্য তারেক রহমানের উদাত্ত আহ্বান এবং গতকাল বাজেট ঘোষণা করেছেন। এই বাজেট হলো জনগণের উন্নয়নের বাজেট, জনগণের সম্পৃক্তের বাজেট, জনগণের ভবিষ্যৎ সুন্দর হওয়ার বাজেট। এই বাজেটের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন হবে, দেশের রাস্তাঘাট হবে, কালভার্ট, ব্রিজ হবে, বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, দেশের কলকারখানা বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের বৃদ্ধি পাবে, বেকারত্ব দূরীভূত হবে এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এমনি ভাবে প্রতিটি স্তরে তিনি কাজ করছেন। তিনি চান বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকবে, বাংলাদেশে আর যাতে কোন স্বৈরাচারের আবির্ভাব না ঘটে, বাংলাদেশে আর যাতে সন্তান নৈরাজ্য অরাজকতা না হয় তিনি তা চান। এবং বাংলাদেশ থেকে সবচেয়ে মারাত্মক যে মাদকাসক্ত এইগুলি তিনি জিরো টলারেন্স, এদেশে যাতে কোন অবস্থাতে মাদকাসক্ত না হয়, আইন শৃঙ্খলার উন্নতি যাতে হয়, আইনের শাসন এবং বিচার বিভাগের শাসন যাতে উন্নতি হয় তার জন্য কাজ করছে। অনুরূপ ভাবে গফরগাঁয়ের ইতিহাসে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব তারুজ্জামান বাচ্চু সাহেব, আপনারা জানেন ইতিমধ্যে অনেক রাস্তাঘাট তিনি করেছেন, উন্নয়নের জন্য টাকা বরাদ্দ এনেছেন, 200 কোটি তিনি টাকা এনেছেন এই গফরগাঁয়ের উন্নয়নের জন্য। এমনি ভাবে 2 জন মন্ত্রী এনে একজন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী
ব্রিজ পঞ্চায়েত মাদ্রাসা এমনিভাবে উন্নয়নের যাত্রা তিনি শুরু করেছেন। আজকে বলতে চাই, বাচ্চু সাহেবের কথা হলো যে কবর গায়ে ধারাবাহিকভাবে উন্নয়নের যাত্রা অব্যাহত থাকবে। এই পৌরসভায় এখনো পর্যন্ত আপনারা হয়তো পৌরসভা কাছে আছে, আপনারা জানবেন 500 কোটি টাকা বরাদ্দ অলরেডি হয়ে গেছে। এর থেকে মাত্র 25 কোটি টাকার আজকে কাজ শুরু হয়েছে। পরবর্তী মেয়র কি হবে, তার মাধ্যমে উন্নয়নের কাজ হবে এবং পৌরসভার কোন রাস্তাঘাট কালভার্ট ব্রিজ বাকি থাকবে না। এত টাকায় পৌরসভা আজকে করে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, আমাদের জাতীয় সংসদ সদস্য জনাব আখরুজ্জামান বাচ্চু সাহেব বলেছেন পৌরসভাকে একটি রোল মডেল গভর্নমেন্ট করা হবে। এখানে কোন সন্ত্রাস চাঁদাবাদ থাকবে না, এখানে নৈরাজ্যবাদ থাকবে না, পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকবে, কোন মাদকাসক্ত থাকবে না, কোন অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এই পরবাসী থাকবে। আমি আপনার ভাই, আপনার পাড়া প্রতিবেশী, আপনি পারস্পরিক এক গায়ে আরেক গায়ে কাঁধে কাঁধ মিলে আপনারা বসবাস করবেন। কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ সেই রিক্সা পাবে, কেউ ড্রাইভারি করবে, কেউ গাড়ি চালাবে, কেউ মাস্টারি করবে, কেউ ডাক্তারি করবে, কেউ ইঞ্জিনিয়ার করবে। যার যার পেশা সুস্থ সুন্দরভাবে যাতে করতে পারে তারই ব্যবস্থা করা হবে। উন্নয়নের যাত্রা শুরু হয়েছে, উন্নয়ন হবে। নির্বাচন এখনো তফসিল ঘোষণা করে নাই, আপনারা সকলেই জানেন। কিন্তু এর আগে আমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না। আমাকে গ্রিন সিগন্যাল আমাদের নেতা, গোবরগে মা মানুষের নেতা, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আখরুজ্জামান বাচ্চু সাহেব ইতিমধ্যে আমাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। আমার কথা হলো আনুষ্ঠানিক ভাবে আরেকটি ঘোষণা আছে, এটা সবাই আপনারা জানেন, সেটা নির্বাচনের আগে আগে দেয়। কিন্তু মানসিক প্রস্তুতির জন্য যে গ্রিন সিগন্যাল দেওয়া হয় কেন্দ্র থেকে এবং এমপি পর্যায় থেকে, সেটা আমাকে দেওয়া হয়েছে। যাই হোক, আমাকে নির্বাচন করতে হবে। দুর্দিনে দুঃসময়ে আমি নির্বাচন করেছি, জনগণের পাশে ছিলাম, আগামী দিনও এই কবরগাঁও প্রবাসীর পাশে থাকবো। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই আমি আপনাদের সাথে কাজ করবো। এটাই আমি আশা করি। আপনাদের 7 নম্বর অবহেলিত, উন্নয়ন থেকে বঞ্চিত, রাস্তাঘাট নেই, ড্রেন নেই। 7 নম্বরে কোন একটি ট্রেন হয়তো হয় নাই। অথচ আজকে প্রায় 30-35 বছর যাবৎ এই পৌরসভা হয়েছে, 7 নম্বরে একটি দেওয়া হয় নাই। ইনশাল্লাহ আমি যদি মেয়র হতে পারি, 7 নম্বরে ইনশাল্লাহ সবার আগে কাজ করবো। ইনশাল্লাহ আমার নির্বাচনী সভা প্রথম 7 নম্বর থেকে শুরু করেছি। আমরা রাজনীতি করি, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি। আমরা রাজনীতি করি মানুষের ভালোবাসার জন্য, আমরা ব্যক্তি স্বার্থে রাজনীতি করি না। আমরা তাই বলতে চাই, আপনার ঐক্যবদ্ধ থাকবেন, দেশকে এগিয়ে নিতে হবে। যতই ষড়যন্ত্র আসুক না কেন, কোন ষড়যন্ত্র আমাদের এমপি সাহেবের ক্ষতি করতে পারবে না। উন্নয়নের দ্বারাকে বাধাগ্রস্ত করতে পারবেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। আগামী দিনের পরও নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে আমি যেহেতু আপনাদের দুঃসময় দুর্দিনের পাশে ছিলাম, আগামী দিনও আপনাদের পাশে আছে।
আপনারা আমি অনুরোধ করব আমার পাশে থাকবেন। উনি কিন্তু আজকে 5-6 জন প্রার্থী হয়েছে, গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে বলে আজকে তারা প্রার্থী হতে পেরেছে। যদি আজকে গণতন্ত্র না থাকতো, দলের সিদ্ধান্ত মোতাবেক আমাকে নির্বাচন করতে হতো। কারণ দুর্দিন দুঃসময় সুসময় নেই আমার জন্য। আমি সবসময় দলের স্বার্থে, আমি সবসময় বিএনপির স্বার্থে আমি জীবন বাজি রেখে আমি কাজ করে গিয়েছি এবং সামনে করব। এটি আমার ছিল। আমার আর বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না। প্রচন্ড গরম, ব্যবসা গরম। আমার বক্তৃতার পরে সভাপতি সাহেব সমাপ্ত ঘোষণা করবেন এবং আপনারা যার যার সিটে বসবেন। সামান্য তদারকের ব্যবস্থা করা হয়েছে। এরপর আমরা বাজারে মিছিল নিয়ে আমরা সেই বাজার প্রদক্ষিণ করবো। এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি।